মাঝে যে বসে আছে তাকে তোমরা সকলেই চেনো, হামিদ উদ্দিন মিদ্দা, যে 2023 সালে সাহিত্য অকাদেমি যুব পুরস্কার পেয়েছে মাঠরাখা গল্পগ্রন্থের জন্য। তো আমি শান্তনুদা মাঠরাখা গল্পগ্রন্থের গল্পগুলো পড়েছি, আমাদের খুব ভালো লেগেছে এবং পরবর্তীতে আমরা দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং দাদার সঙ্গে দেখা করার চেষ্টা করি। দাদাও আমাদের জানিয়েছিল যে হ্যাঁ একটা সময় মানে একটা সময় কাটানো যা মানে যেতে পারে। আমরাও কি বলবো মানে অনেক দিন পর আজকে সেই দিনটা এলো। ঠিক আছে, আমরা আজকে এসেছি 10টা নাগাদ আমরা এখানে এসেছি এবং বাস থেকে নেমেই দেখছি দাঁড়িয়ে আছে। দারুণ লাগলো ওই মুহূর্তটা, খুব ভালো লাগলো। এবং তারপর থেকেই দাদা তার স্কুটিতে করে তার মাঠরাখা গল্পগ্রন্থের যে ভূমি, ঠিক আছে, মানে তার সব কিছু মানে সেই মাটিটা দাদা আমাদেরকে স্কুটিতে নিয়ে পুরো জায়গাটা ঘোরালো। তার মধ্যে আছে ভাগলুই খেয়াঘাট, ঠিক আছে, যে জায়গাটা দাদার খুব প্রিয়, এবং যেটা হচ্ছে রনোডিয়া ড্যাম, যেটাও দাদার খুব প্রিয়। সেই জায়গাগুলো দাদা আমাদের দুজনকে বাইকে চেপে ঘোরালো। এবং এখন আমরা আছি সোনামুখীর জঙ্গলে, বেশ শালমহুয়ার জঙ্গল, ঠিক আছে। সূর্য ডোবার সময় হয়ে এসেছে, প্রায় সন্ধে হতে যদিও দেরি আছে। তো আজকের এখনও পর্যন্ত সকাল থেকে একটা মানে সময়টা আর কি বাঁধিয়ে রাখার মতো, জানি না সময়টা আর বাঁধিয়ে রাখা যায় না, ঠিক আছে, স্মৃতি হয়ে থেকে যাবে। তো একটা দারুণ সময় কেটেছে। আর হচ্ছে যে মাঠরাখা গল্পগ্রন্থ তোমরা অনেকেই পড়েছো, অনেকেই পড়োনি। এই যে বইটা সাহিত্য অকাদেমি যুব পুরস্কার 2023 সালে পেয়েছে দাদা, আমাদের বাঁকুড়ার গর্ব, ঠিক আছে। বাঁকুড়া অনেক ঋণী থাকবে দাদার কাছে, ঠিক আছে। আর কি বলবো, অনেক বললাম, ঠিক আছে। আমাদের প্রায় সূর্য ডুবতে চলেছে, সূর্য ডোবার সময় চলে এসেছে। আমরা কয়েকটা মানে সাহিত্যর একটু দু একটা আলোচনা করব। দাদা তার গল্পের মানে গল্পের সৃষ্টির কথা বা তার গল্পই ফুটিয়ে তোলা কিছু ঘটনা আমাদেরকে হয়তো বলবে, সেগুলোই আমরা একটু আর কি কথোপকথনের মাধ্যমে একটু আলোচনা করব আর কি। নমস্কার, আমার সঙ্গে প্রথম যোগাযোগ করে হচ্ছে এই শান্তনু, আমার ডান পাশে যে বসে আছে। তো ও প্রথমে একটা ফেসবুকে আমার ওই মাঠরাখা গল্পগ্রন্থ পড়ে একটা রিভিউ লিখেছিল। তো একটা ওই ট্রেনের জানলা দিয়ে একটা হাত বাড়িয়ে বইটার সুন্দরভাবে একটা ছবি তুলে বেশ বড় করেই লিখেছিল। তো তখন আমার ওই রিভিউটা ভালো লেগেছিল। তারপর ওর সঙ্গে আমার ফেসবুকে যোগাযোগ হয়, কথা হয়, এবং ওরা অনেক দিন ধরে ইচ্ছা প্রকাশ করছিল যে দাদা তোমার সঙ্গে একদিন আমরা দেখা করতে যাব, আড্ডা দেব। তো তারপরে আর আমাদের সময় হয়ে উঠছিল না। কখনো হয়তো আমি ফাঁকা পাচ্ছিলাম, ওদের সময় হচ্ছিল না, বা হয়তো ওরা যখন ফাঁকা হচ্ছিল এইভাবে যোগ হচ্ছিল না। তো আজ ওরা এত দূর থেকে ওরা বাসে করে এসছে, সারাদিন আজ আমরা ঘুরলাম দামোদর নদ, জঙ্গল, মাঠ ঘাট, মানে আমার যে গল্পের ভূমি ওদের, মানে ওরা গল্পগুলো পড়েছে এবং ওরা সারাদিন প্রশ্ন করেছে দাদা তুমি এই গল্পটা লিখেছো কোন জায়গাটা নিয়ে, এই পরিবেশটা কোনখানে, এই জায়গাগুলো নিয়ে চলো। তো সারাদিন অনেক মানে এরকম জবাবদিহির মুখোমুখি হতে হয়েছে এবং সারাদিন ঘোরাঘুরি করেছি। আজকে রোদ গরমও ছিল অনেক। তো এখন আমরা এই বসে আছি সোনামুখীর জঙ্গলে, ওরা ট্রেনে ফিরে যাবে। তো ওরা এখন আমাকে মানে দুজন মিলেই চাপতে ধরেছে যে দাদা তোমার একটা সাক্ষাৎকারের মতো ছোট্ট নেব, কিছু প্রশ্ন উত্তর করব, একটু সাহিত্যের আড্ডা। তো দেখা যাক। এটা সাহিত্যটা বলতে এটা মানে যারা তোমার গল্প পড়ে তাদের কিন্তু অনেকের জিজ্ঞাসা আছে, হয়তো তারা সেই জিজ্ঞাসা করার সুযোগ পায় না। যেমন অনেকের জিজ্ঞাসা আছে যে তুমি এই লেখালেখির জগতে কিভাবে এলে, ঠিক আছে। এই জিজ্ঞাসাটার উত্তর তুমি দিতে চাও, বা এই প্রশ্নই যদি ধরে নাও, এই ঠিক আছে তোমরা এক একে প্রশ্ন করো তোমাদের যা হ্যাঁ, তোমাকে যদি এটাই জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু আমার নয়, এটা মানে তোমার যারা পাঠক তাদের কিন্তু অনেকে জিজ্ঞাসা যে তুমি এই জগতে কিভাবে এলে, লেখালেখির জগতে। লেখালেখির জগতে এলাম বলতে দেখো শুভ, মানে আমি যখন ওই ক্লাস 8-9 পড়তাম তখন থেকেই মানে আমি যে সিলেবাসে যে আমাদের বাংলা বইয়ের যে গল্প থাকে, মানে সেই গল্পগুলো পড়ে আমার খুব ভালো লাগতো। এবং সেই গল্পের বাইরেও আমি অনেক মানে লাইব্রেরি থেকে গল্পের বই এনে পড়তাম, উপন্যাস পড়তাম।
মানে সাহিত্যের প্রেমে পড়ে যাওয়া যাকে বলে, মানে বই পড়ার একটা আমার নেশা কিন্তু ছিল ছোট থেকে। ওই সিলেবাসের বাইরেও। এমনও তুমি অবাক হবে, আমি যখন 4-5-এও পড়ি, যখন ধরো মেলা দেখতে যেতাম, পুষ্পরবে মেলা বসে, জানো তো পুরো বাঁকুড়াতেই আমাদের মকর সংক্রান্তি মেলা বসে, তো সেই মেলায় ধরো আর 5টা ছেলে মেয়ের যে এখানে একটা গাড়ি বাসি খেলনা টেলনা কেনার যে শখ, ওই তিরপলে পেতে দেখবে বিভিন্ন ধরনের এই 20 টাকা 25 টাকা দাম যে চটি বই, বিভিন্ন ধরনের ঠাকুমার ঝুলি, রূপকথার গল্প, সির গল্প, এই ধরনের, হ্যাঁ, তো সেই ধরনের বই। তা আমি তখন ওই বাবার হাত ধরে ওইগুলো আবদার করতাম যে বাবা কিনে দাও। তো বাবা বই তো সবাই কিনে দিতে চাই, কারণ বই একটা পড়বে মানে খেলনা টেলনা থেকে ওইগুলো, তো সেই বইগুলো পেতাম, সেইগুলো গোগ্রাসে তখন গিলতাম। তারপরে ওই তো বললাম লাইব্রেরি, স্কুলের লাইব্রেরির কার্ড করে ওই রকম বই টই পড়তাম। পড়তেই এটা ভালো লাগতো। আর আমার মধ্যে একটা ঘোরার নেশা ছিল। আমি তখন সাইকেল নিয়ে টোটো করে, আমাদের তো হচ্ছে বন জঙ্গলময় এলাকা, ওই টিউশন যেতাম, টিউশনের ছুটি হয়ে গেল তাড়াতাড়ি, বন্ধুদের নিয়ে জঙ্গলে ঢুকে পড়তাম, সেই জঙ্গল টঙ্গল ঘুরতাম। আর ততদিনে আরণ্যক উপন্যাস আমি পড়ে ফেলেছি, চাঁদের পাহাড় পড়ে ফেলেছি, এবং সেই পরিবেশগুলোর সঙ্গে মেলাতাম। আমার তখন মনে হতো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে আরণ্যক উপন্যাস লিখেছেন, এই আরণ্যক উপন্যাসের যে ভূপ্রকৃতি, যেই জনজীবন, মানে সেই জনজীবনের সঙ্গে আমাদের যে এই হামিরহাটি, বৃন্দাবনপুর, কোচডিহির যে জঙ্গল পাঁচাল, এই যে জঙ্গল, এই যে ভূপ্রকৃতি, দিগন্ত বিস্তৃত মাঠ, ঢেউ খেলানো মাঠ, জঙ্গল, দূরে হয়তো জঙ্গলের মাথায় হয়তো সূর্যাস্ত হচ্ছে, তো এইগুলো দেখে আমার মনে হতো যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের এই এলাকাতেই এসেছিলেন এবং এই অঞ্চলগুলোকে নিয়েই লিখেছেন। আমি কেন এগুলো লিখলাম না, আমি কেন লিখতে পারলাম না, তা আমি কি আর লিখতে পারি না? এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাকে প্রচুরভাবে কিন্তু বলতে পারো যে মানে প্রভাবিত করেছেন। তারপরে আমিও ওই বাড়িতে যেটা হয় আর কি, মানে ছোটোবেলার পাগলামি, ওই ডায়েরি নিয়ে আমি সারাদিন ঘোরাঘুরি যেগুলো করতাম সেইগুলো ওই লিখতাম, ওই অনেকটা ওই দিনলিপি আকারেই লিখতাম। তখন কিন্তু এই চলতি ভাষায় যে লেখালেখি হয় এটাও জানতাম না, সেই সাধু ভাষায় লিখলাম, আজ জঙ্গল ঘুরিয়া এলাম এইভাবে হয়তো আমি লিখলাম, এইভাবে লিখে এগুলো রাখতাম। এইভাবে করতে করতে গদ্যের হাতটা একটু হয়ে যায়। তারপরে 2015 সালে মানে এইচএস পরীক্ষা দিয়ে দিয়েছি, এরপরে ছুটি, সেই সময়টাই অনেক বই টই পড়ছি। তখন আমার একদিন মনে হলো যে আচ্ছা, আমি তখন ভাবতাম কি জানো শুভ, আমি ভাবতাম যে লেখালেখি হয়তো মানে এর আগে যারা করেছে লেখকরা সব মারা গেছেন, এখন আর কোনো লেখক জীবিত অবস্থায় নেই। কারণ আমি বইয়েতেও দেখেছি লেখক পরিচিততে যে একটা লেখকের এত সালে জন্ম, মৃত্যু এত সালে, এখন যে কোনো লেখক জীবিত আছে আমি সেটাও জানতাম না। আমি ভাবতাম ঠিক আছে, আমিও লেখালেখি করি, এই লেখাগুলো রেখে দেবো, একদিন মোড়ে টোড়ে যখন যাব তখন আমার এই ট্যাঙ্ক থেকে ফ্যাং থেকে এগুলো বের করে একদিন উদ্ধার করে হয়তো এগুলো ছাপা টাপা হবে, এইরকম একটা ব্যাপার ছিল। যে তখন আমার একদিন মনে হলো এই যে আমি যে এত মানুষজন দেখছি, এত ঘটনার সম্মুখীন হচ্ছি, এই যে আমার চারপাশের জীবন, এইগুলোকে নিয়ে কি আর লেখা যায় না? এখনো তো এত কিছু ঘটনা আছে, এত কিছু বিষয় আছে যেগুলোকে নিয়ে এখনো গল্প লেখা হয়নি। তখন সেই ইচ্ছা থেকে আমি একটা গল্প আমি লিখি, সেটা অনেকটা গদ্যের মতো, একটা বটতলার ঘটনা বলে একটা লেখা আমি লিখি। তারপরে একদিন আমাদের ওখানে রামপুর পাঠাগার বলে একটা লাইব্রেরি আছে, সেইখানে আমি নিয়মিত যেতাম। একদিন ওই লাইব্রেরিতে গিয়েছি আর প্রচণ্ড বৃষ্টি নামিয়েছে, আটকে গিয়েছিলাম। তো ওই লাইব্রেরিয়ান ছিল, উনিও আমাকে খুব ভালোবাসতেন, যেহেতু আমি প্রচুর বই পড়তাম, উনি আমার বই পড়ার নেশা দেখতেন যে কত মোটা মোটা রচনাবলীগুলো আমি নিয়ে যাচ্ছি, এক সপ্তাহ না যেতে যেতেই আবার পড়ে আমি জমা দিয়ে চলে যাচ্ছি, এটা উনি বুঝেছিলেন। যে তখন আমি একদিন বললাম যে আচ্ছা স্যার, এই যে গল্প কবিতা এগুলো যারা লিখে, এইগুলো কিভাবে ছাপা হয়, এগুলো কিভাবে বই হয়? তখন উনি বেশ আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি লেখালেখি করো? আমি বললাম স্যার আমি একটা গল্প লিখেছি, তো সেটা কিভাবে কি ছাপা হয় আমি কিছুই জানি না, এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তো তখন উনি বললেন যে ঠিক আছে, তোমাকে একজনের নাম্বার দিচ্ছি, সোনামুখী থেকে একটা পত্রিকা বেরোয় লগ্নৌষা নামে, তো সেই পত্রিকা প্রতি মাসের ইংরেজি রবিবার মানে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার ওরা ওই একটা স্কুলে সাহিত্য সভা বসায়, তো তুমি সেইখানে যাও। দিয়ে তো আমি তো বিশাল এক্সাইটেড যে বা এতদিনে একটা যোগাযোগ হলো। সন্ধ্যাবেলায় আমি ফোন করেছি, ফোন করে বললাম যে আমি এই জায়গা থেকে বলছি, আমি একটু লেখালেখি করি, তো আপনাদের এই লাইব্রেরিয়ান নাম্বারটা দিল, আমি একটু আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই। তখন ওনারা বললেন, সামনেই 2-3 দিন পরেই ওদের সাহিত্য সভাটা ছিল, বললো ঠিক আছে তুমি তাহলে এই সামনের রবিবার তুমি এই স্কুলে চলে এসো, আমরা এখানে বসবো, তোমার গল্প শুনবো, লেখাটা এনো। দিয়ে আমি চলে গিয়েছিলাম। সেই সময়ে
মানে আমার বন্ধু বান্ধবী যারা সব মানে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে ঘোরাঘুরি করতাম, তো তারা আমার এই সাহিত্যের ব্যাপারটা খুব একটা এইটাকে অনেকটা বিদ্রুপের চোখেই দেখতো যে এগুলো করে কি হবে, মানে আমার তো এগুলো পাগলামো, এ ও পাগল এগুলো, মানে একটা বিদ্রুপের চোখেই দেখতো। রবীন্দ্রনাথ হবি নাকি অনেকেই মানে এইরকম কথা শুনেছি, এইরকমই করতো। আমি এগুলো এত পাত্তাও দিতাম না। ঠিক আছে, পাগলামো আছে আছে, ভালো লাগে, বই পড়ি, আমি তো আর আজে বাজে ভাবে সময় নষ্ট করি না, অবশ্যই। আমার বই পড়তে ভালো লাগে, বই পড়ে সময় নষ্ট করি। তো তারপরে কাউকে সাথও পাই না, আমি একাই চলে গিয়েছিলাম সেখানে। গিয়ে আমি তারপরে সেখানে গিয়ে দেখি যে সোনামুখীর বিভিন্ন সব মানে প্রবীণ প্রবীণ মানুষরা, কবি সাহিত্যিকরা এসছেন, তারা সব কেউ গল্প শোনাচ্ছে, কেউ কবিতা শোনাচ্ছে। আমারও ওই লেখাটা পাঠ করে শোনাতে বললো। তো শুনিয়ে তখন ওখানে শ্যামল মুখোপাধ্যায় গল্পকার আছেন বিখ্যাত, গৌর কারক গল্পকার আছেন, জয়দেব দত্ত আছেন, সায়ন্তন মুখোপাধ্যায় খুব ভালো গল্পকার ছিলেন। তো ওনারা শুনে আমাকে বলছেন, বাবা তা এই ছেলে তো একেবারে তৈরি হয়ে এসেছে, এটি কি তোমার প্রথম লেখা? আমি যে হ্যাঁ। বলছে তোমার গদ্যের হাত তো দারুণ। তারপর উনি বললেন যে গল্প লিখতে গেলে গল্পটার যে ব্যাপারটা, গল্পটার সম্বন্ধে বললেন যে গল্প ঠিক আছে যাই হোক, কিন্তু তোমার যে এই প্রথম গদ্য, তোমার যে একটা জিনিসকে ফুটিয়ে তোলার যে ক্ষমতা, এইটা তোমার আছে, তুমি শব্দ দিয়ে ছবি আঁকতে পারছো, তুমি কিন্তু লেগে থাকো বাবা, ছেড়ো না, তুমি নিয়মিত এসো আমাদের এখানে, আমরা প্রতি মাসে তোমার লেখা শুনবো। এইটা প্রচণ্ড আমি মানে উৎসাহিত হয়। এবং তারপরে ওই মানুষগুলোর সঙ্গে আলাপ হলো, তখন আমি আরেকটা উৎসাহ পেলাম যে আচ্ছা তাহলে আমিই পাগল নয়, এই এই মানুষগুলো কেউ মাস্টার, কেউ ডাক্তার, এরা সবাই এরকম লেখালেখি করে এরকম আড্ডা দেয়, তাহলে আমার মতন পাগল আরও আছে। মানে আমার এটা একটা বিশাল আমার ভালো লাগলো। দিয়ে আমি তখন ওই জয়দেব দত্ত আছেন গল্পকার, শান্তনু মুখোপাধ্যায়, ওনাদের সঙ্গে ওনাদের বাড়ি টাড়ি কোথায় জানলাম। তখন মাসে একটা করে ধরো গল্প পড়ার ব্যাপার আছে, মানে প্রতি মাসের একদিন, তার আগেই আমার 2-3টে লেখা হয়ে যাচ্ছে। যাই লিখছি, জয়দেবদার কাছে চলে যাচ্ছি সাইকেল চালিয়ে, 13 কিলোমিটার দূরে গ্রাম, জয়দেবদার কাছে গিয়ে হাজির হচ্ছি, শোনাচ্ছি, আলোচনা হচ্ছে, একটা বিশাল সময় গেছে। এইভাবেই লিখতে লিখতে ওই লগ্নসা পত্রিকাতেই 2016 সালে জানুয়ারি মাসে যে সংখ্যাটা বেরোয়, সেইখানে আমার একটা গল্প মানে ওনারাই প্রথম ছাপেন। আচ্ছা, মানে এটাই হচ্ছে আমার প্রথম গল্প প্রকাশিত গল্প। আচ্ছা আচ্ছা। আর মানে মাডরাখার মানে লগ্নউষা পত্রিকায় যে প্রথম গল্পটা তুমি প্রকাশ হয়েছিল, সেই গল্পটা কি মাডরাখাতে আছে? না, নেই। মানে ওই গল্পটা আমি সত্যি কথা বলতে কোনো সংকলনেই আমি দিইনি। আচ্ছা মানে প্রথম দিকের কয়েকটা গল্প মানে আমার নিজের বিচারে আমার মনে হয়েছিল যে এগুলো গল্পগ্রন্থে দেওয়ার মতো নয়, আচ্ছা। মানে আমার এটা মনে হয়েছিল, তাই জন্য আমি সংকলনে এখনো পর্যন্ত ওগুলো দিইনি। পরে যদি আরও আবার মনে হয় যেগুলো এডিট করে বা রিরাইট করে লিখে আবার দেওয়া যায়। একদম। তাহলে মাডরাখা গল্প মানে মাডরাখা গল্পগ্রন্থে যতগুলো গল্প আছে তার মধ্যে প্রথম প্রকাশ হয়েছিল কখন, কোন গল্পটা? মাঠ রাখা গল্পগ্রন্থ কিন্তু আমার প্রথম গল্পগ্রন্থ নয়। আমি 2016 সালে আমার প্রথম গল্প বেরিয়েছে, 16, 17, 18 এই 3 বছরের লেখালেখি নিয়ে কলকাতার সৃষ্টি সুখ প্রকাশনা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আচ্ছা তার বাইরে আমি তখন বাঁকুড়া জেলার বাইরের পত্রপত্রিকায় আমি লিখছি। আচ্ছা। বর্তমান পেপারে আমার গল্প ছাপা হচ্ছে, সাপ্তাহিক বর্তমান, তারপরে অনুষ্টুপে আমার গল্প বেরোচ্ছে, আরম্ভতে গল্প বেরোচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় আমার গল্প বেরোচ্ছে। তো একটা মানে পাঠক মহলেও একটা পরিচিত হয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই যে গ্রাম বাংলার থেকে উঠে আসা লেখক তখন খুব কম, গ্রাম বাংলা নিয়ে লেখালেখি এমনিতেই কম হয় এবং খুব কম। একটা নতুন ছেলে এসে লিখতে এসেছে, একেবারে সম্পূর্ণ আমাদের অঞ্চলের যে ভাষা, তুমি তো বুঝতেই পারছো যে আমাদের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় একবারে অরিজিনাল মাটির যে ফ্লেভার, সেই গল্প লিখছি। আমি লিখছি আমার দাদির কথা, আমার দাদুর কথা, আমার ছেলেবেলার কথা, আমার গ্রামের কথা। আমি নিজে চাষি পরিবারের ছেলে, নিজে চাষবাস করেছি, মানে অরিজিনাল জিনিসগুলোকে, যেটাকে মানে অর্গানিক যে জিনিস যেটা মানে ফুটিয়ে তুলছি লেখায়, সেইটা অনেকেই পছন্দ করেছিল, একটা পাঠকও তৈরি হয়েছিল। তো সেই প্রকাশক নিজেরাই মানে যোগাযোগ করে বলেছিল তোমার গল্পগুলো নির্বাচন করে দাও, একটা বই করো। 2019 সালে কলকাতা বইমেলায় আজরাইলের ডাক নামে একটা গল্প সংকলন আমার প্রথম প্রকাশিত হয়। তারপরে 2022 সালে বেরোয় মাঠ রাখা, আর 2023-এ সাহিত্য না তার আগে আজরাইলের ডাকটাও সাহিত্য একাডেমি যুব পুরস্কারের জন্য 3বার মানে শর্ট লিস্টেড হয়েছিল, 3বার। আজরাইলের ডাক 4বারের বেলা মাঠ রেখাটার জন্য মানে হয়। আচ্ছা, শান্তনুদা কি একটা জিজ্ঞেস করবে বলছিলেন? আমার একটা প্রশ্ন আছে। তোমার গল্পে আমরা দেখতে পাই যে একদম বাঁকুড়ার যে গ্রামের মানুষের মুখের ভাষা
সেই ভাষায় তুমি গল্প লিখছো। তো এই যে আঞ্চলিক ভাষায় আমি গল্প লিখবো, এটা তোমার মাথায় কিভাবে এলো? এটা যেভাবে এলো বলি, আমি দেখো প্রথমে পত্র পত্রিকার গল্প করছিলাম, রবিবার শরীও বলো, বিভিন্ন দৈনিকের রবিবারের পত্র পত্রিকার কমার্শিয়াল বিভিন্ন ধরনের কাগজগুলো যেগুলো বেরোয়, সেই গল্পগুলো পড়তে পড়তে দেখলাম এগুলোর যে জীবন, এইগুলোর যে লেখালেখি অনেকটাই সেই নগর কেন্দ্রিক লেখা, ট্রেন, মেট্রো, ফ্ল্যাট বাড়ির গল্প। আমি যে জায়গাটায় জন্মেছি, আমার যে মানে লেখালেখির যে বিষয়, এই লেখাগুলো লিখতে গেলে হয়তো এই পত্র পত্রিকায় জায়গা করা খুব মুশকিল, কারণ আমাদের এই আঞ্চলিক ভাষা কলকাতায় বসে কোনো একটা নগরে বসে একটা পাঠক সব শব্দর মানে কিন্তু বুঝতে পারবে না। তো এই বাধাগুলোর সম্মুখীন হয়েছি। প্রথমে লিটিল ম্যাগাজিন দিয়েই শুরু। প্রথমে যখন নাম হয়নি, এতটা জোশ হয়নি, তখন ওই বিভিন্ন ম্যাগাজিনগুলোতেই লিখতাম, বিভিন্ন লিটিল ম্যাগাজিনেই লিখতাম। লিখতে 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 পরিচিত হয়, গল্পগুলোর মধ্যে কিছু পাই, তারপরে দৈনিক পেপারেও চাই। কিন্তু এটা ঠিক যে মানে অরিজিনাল মানে আঞ্চলিক ভাষার একটা গল্প একটা দৈনিক পেপারে ছাপা একটু কষ্টসাধ্য, কারণ একটা দৈনিক পেপারের যে রিডারশিপ শুধুমাত্র গ্রাম বাংলার মানুষরা পড়ছে না, তাদের রিডার যে টার্গেট, পাঠক যে টার্গেট অনেক বড়, একটা অনেক বিস্তারিত জায়গা। ফলে আমি এমন একটা শব্দ ব্যবহার করছি, সেই শব্দটার যে কি মানে, সেই শব্দটার মানে যদি আমি ওই গল্পটার মধ্যেই মানে কোনো বাক্যে কি লেখকের কথায়, এই মানে চরিত্রদের কথায়, সংলাপে মানে আমি যদি ফুটিয়ে তুলতে পারি, তাহলে বিষয়টা মানে তারাও বুঝলো যে হ্যাঁ মানে আঞ্জির গাছ, আমি ধরো আঞ্জির গাছ দেখলাম, আঞ্জির গাছটা যে পেয়ারা গাছ, সেইটা যদি আমি একটু বুঝিয়ে দিতে পারি, এই টেকনিকটা মানে অবলম্বন করতে হয়েছে। তার তো একটা বাধা থাকেই, মানে আর একটা অনুপাত জ্ঞানও রাখতে হয় যে আমি কতটুকু ব্যবহার করব, কতটুকু এই অনুপাত জ্ঞানটাও একটু রাখতে হয়। বুঝতে পারছি। আর তো আমি তোমার কয়েকজন পাঠক আমাকে একটা কথা বলেছে যে তোমার গল্পে মাটির গন্ধ। হ্যাঁ, এটা মানে অনেক জানি তোমার গল্পে মাটির গন্ধ। ঠিক আছে, একদম আমিও রিভিউটাই লিখি, মাটির মানুষদের কথাই লিখি, গ্রামে জন্ম, মাটির সঙ্গেই ওতপ্রোতভাবে মিশে থাকি, তাই হয়তো মানে যে লেখাগুলো লিখি সেইগুলোতে আপসেই সেই মাটির মানুষদের কথাই উঠে আসে, মাটির গন্ধ উঠে আসে। কারণ আমি তো নগরটা সেইভাবে দেখিনি, ধরো কোনো একটা কাজ পড়লো কলকাতায় গেলাম, একটা প্রোগ্রামে পড়লো গেলাম, ট্রেন মেট্রো ধরে আমি বাড়ি চলে এলাম, ওইটুকুই আমার। আমি তো নগরটাকে সেইভাবে চিনি না, ফলে আমি নগরের গল্প আমি লিখতে গেলে সেটা কৃত্রিম হয়ে যাবে, মানে আমার হাত মানে সেটা ভালো হবে না, লোক হাসি হয়ে যাবে, বুঝতে পারছো? মাডরাকা গল্পগ্রন্থের তোমার যদি সবচেয়ে প্রিয় গল্প বলা হয় কোনটা বলবে? দেখো মানে একটা লেখকের সবগুলোই তোমার প্রিয়, প্রত্যেকটা গল্পই মানে এক একটা সন্তানের মতো, প্রত্যেকটা লিখতেই কত পরিশ্রম, কত সময় দিতে হয়েছে, প্রত্যেকটা লেখাই একটা লেখকের প্রিয়। তার মধ্যেও তো কিছু থাকে না, যেমন মানে তুমি ভালো লাগার গল্প যেমন তুমি থাকে। মাডরাকা যে গল্পটা আছে তোমার, একটা গল্প আছে মাডরাকা নামে, সেই নামেই তুমি কাব্যগ্রন্থ এই মানে গল্পগ্রন্থটার নাম করেছো। ওটা ছাড়াও মানে 18টা গল্প আছে, 18টা গল্পের সংকলন, ওটা তার মধ্যে একটা গল্প, ওই গল্প ধরে নামটা হয়েছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে তাহলে তুমি মানে মানে তোমার পছন্দের গল্প, যদি সবচেয়ে বেশি পছন্দের মাডরাকা সবচেয়ে পছন্দের গল্প বলতে আমার দেখো ডাকপুরুষ গল্পটা মানে আমার নিজের বেশ ভালো লাগে। ডাকপুরুষ বলে যে গল্পটা আছে, এছাড়াও আছে উড়োকাক নামে একটা গল্প আছে। অধিকাংশ গল্পই জানো তো মানে আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে আমি যে জীবন যাপন করেছি, মানে যেভাবে আমি ছোট থেকে লড়াই করে করে মানে মানুষ হয়েছি, মানে সেই কথাগুলোই মানে গল্পগুলোই লিখে এসেছি, মানে আমার জীবনের অভিজ্ঞতাটাকে আমি শব্দ দিয়ে ফুটিয়ে দিয়েছি, এক একটা গল্প হয়ে গেছে। আচ্ছা, মানে যদি বলা যায় যে মানে তুমি তো দেখো অনেক উপন্যাসিকের উপন্যাস পড়েছো, অনেক গল্পকারের গল্প পড়েছো, তাহলে এই ক্ষেত্রে মানে কোন মানে উপন্যাসিক বা কোন গল্পকার তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, মানে তোমার লেখালেখির ক্ষেত্রে? লেখালেখির ক্ষেত্রে প্রভাবিত করেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে বললাম কারণ আমি দেখো খুব প্রকৃতি প্রেমিক, আমি লেখালেখির আগেই বন জঙ্গল উপন্যাস আরণ্যক ঘুরে বেরিয়েছি, তো প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প, তার যে জীবন, সেই যে মানুষগুলোর কত তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে দেখবে গল্প লিখেছে, একটা মানুষের ছোট্ট একটা অনুভূতি, ছোট্ট একটা বিষয়কে নিয়ে কি অপূর্ব সব গল্প, বুঝতে পারছো? মানে এগুলো বেশ একটা মায়া আছে, বেশ একটা টাচ করে, মানে আমাকে যে গল্প মানে যে লেখা আমাকে না টাচ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেটা তো প্রিয় হচ্ছে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাকে টাচ করতে পারেন, মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি বলো, বা যতগুলো ক্লাসিক যেগুলো লেখা, তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্বণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্প, মানে এগুলো তো আর আলাদা করে কাউকে মানে এগিয়ে রাখা যায় না, এগুলো পড়তেই হয়। বিভূতিভূষণ তোমাকে প্রভাবিত করেছে, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমার মানে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়কে
অনেক বড় কিভাবে করে গল্প দেখিয়েছে। করতে হয় আমি শিখেছি, যে একটা তুচ্ছ বিষয়কে কিভাবে গল্প করা যায়, মানে একটা এই শুধুমাত্র টেকনিকটা একটা আমি শিখেছি। একটা শাক, কোনো একটা শাককে নিয়ে, হ্যাঁ কিংবা কোনো একটা পাতাকে নিয়ে, হুম। মানে কিংবা কোনো একটা একটা ছোট্ট পুঁই যার মাচা। পুঁই মাছ, যেমন কি শুধু গল্প? একটা জাস্ট পুঁই একটা গাছ পুঁইকে নিয়ে তার যে কি ব্যাপার, হ্যাঁ, ও বাবা রে। এই পথের পাঁচালীতে এমন কিছু ফুল আছে যে ফুলগুলো আমরা সচরাচর দেখি সবসময়, কিন্তু আমরা ওগুলো নিয়ে বেশি ভাবি না, ঘাটাঘাটি ভাবি করি না, ভাবি মানে আমরা না। পথের দিকে তাকাই না। তাকাই না। ওই যে একটা লেখকের দেখা চোখ, চোখ। মানে উনি কিভাবে দেখেছেন, তাই না? এই যে আমরাও দেখো জঙ্গলে বসে আছি, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জঙ্গলটা যখন বর্ণনা দিচ্ছেন শব্দ দিয়ে, আমরা এখানে এসে কি করছি, মোবাইলে ক্যামেরা করছি, ক্যামেরা করছি। কিভাবে আগে ক্যামেরায় এটাকে তোলা যায়, কিভাবে বাড়িতে গিয়ে দেখা যায়, কিন্তু চোখ দিয়ে আমরা দেখছি না। আমরা 5 মিনিট বসে কিন্তু অনুভব করছি না জঙ্গলের যে সৌন্দর্য, কেউ আমরা কিন্তু 5 মিনিট চুপ করে এই যে জঙ্গলের যে একটা নিস্তব্ধতা, নিস্তব্ধতা অনুভব করি। এইটাকে কিন্তু আমরা কেউ অনুভব করছি না। আমরা ক্যামেরা নিয়ে সঙ্গে সঙ্গে কিভাবে একটা ছবি ছবি তোলা তুলছি, যায় ভিডিও এটা করছি, করছি, হ্যাঁ। এটাই আর কি। মানে উনি শব্দ দিয়ে ছবি এঁকেছেন, আমাদের থেকেও গভীরভাবে দেখেছেন। একটা লেখা তুমি পড়ো, এক পাতা পড়ো, একটা জঙ্গলের বর্ণনা, তুমি মানে এই চোখে যা দেখছো তার চেয়েও চোখটা খুলিয়ে দেবে, সেটা আরণ্যক করলেই বেশি আর বোঝা যায়। পড়লেই বোঝা যায়। যাই হোক, প্রায় তো মানে অন্ধকার হয়ে এলো, সূর্য ডুবে গেছে একদম। অস্তা কাছে। আমরা আমাদের বেরিয়ে যেতে হবে, তুমিও ঘর যাবে সকাল থেকে অনেকটা। ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে, দাদা, এরকম ফাঁকা পেলেই আমার তোমরা এসো, মানে আগাম জানিও, তোমরা এসো, আড্ডা মারো। আমারও ভালো লাগে ঘোরাঘুরি করতে। একটা আমার শেষ প্রশ্ন আছে যে তোমার পরবর্তী সময়ে মানে কি কোনো গল্প গ্রন্থ বা উপন্যাস আসছে, সে বিষয়ে যদি আমাদের একটু কিছু বলো। মানে লেখালেখি তো ধরে কন্টিনিউ করছি, সে তো আসবেই। এখন দেখো আমার 3টে গল্পগ্রন্থ পশ্চিমবঙ্গে, আজরাইলের ডাক, মাঠরাখা, আর এই এবছর বেরিয়েছে 25 সালের দেজ পাবলিশিং থেকে 25টি গল্প বেরিয়েছে আমার, হয়ে গেল। বাংলাদেশে গত বছর ঢাকা বইমেলায় আমার এই পশ্চিমবঙ্গের যে লেখালেখি, এখানে নির্বাচিত 20টি গল্প বেঙ্গল বুকস থেকে, ওখানে একটা ভালো প্রকাশনা থেকে বেরিয়েছে ওটা। তারপর হলো এখন আমার ইংরেজি অনুবাদের একটা কাজ হচ্ছে, মানে আমার যে সিলেক্টেড শর্ট স্টোরি, একটা খুব ভালো ভারতের একটা খুব নামী প্রকাশনা থেকেই সেটা চুক্তিপত্র হয়েছে, অনুবাদের কাজ চলছে, খুব ভালো একজন অনুবাদকের হাতেই পড়েছি। সেই সিলেক্টেড শর্ট স্টোরি আমার সম্ভবত 2026-এ বেরোবে ওটা, এটাই। আর ওটা মানে প্ল্যান তো চলছেই উপন্যাস লেখার, বললাম, মানে আমি সেটা মানে এখন বলবো না। হ্যাঁ, ওটা একটু দেখে নেবো, ওটা ভিডিওতে আসছে না। যাই হোক, তো সূর্য অস্ত গেছে, আমরাও বেরিয়ে পড়বো সকাল দিকে। মানে এতটা ক্লান্ত আর কি, শান্তনুদার চোখ প্রায় অর্ধেক ঢুকে গেছে। সারাদিন দাদা প্রচুর রোদ গরম। অনেকটা এই 45 ডিগ্রি অনেকটা গরমে ক্লান্ত সারাদিন দিয়েছে। ঘুরেছি আমরা নদীর মাঝে, ঠিক আছে। নদীর চরে। পুরো সময়টাই আমাদেরকে রোদে কাটাতে হয়েছে, কারণ 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত কিন্তু কোনো রোদ থাকেনি। সকালবেলা থেকে একটু মেঘলা মানে ছিল। মেঘ ছিল, সেই আবগারি ওয়েদার যেটা, ঠিক আছে, ছিল। আমরা ভাবলাম যে বেশ আজ ওয়েদারটা ঘোরার ওয়েদার, কিন্তু পর মুহূর্তে দেখা গেল বা 1টা 12টা 1টার দিকে ঢিলে শুকিয়ে যে দিল একেবারে। অবস্থা এই যে- খারাপ, ঠিক আছে। এই যে 45 ডিগ্রি গরমে দামোদর নদীর চরে আমরা ঘুরে বেড়াচ্ছি, কোনো ছাতা নেই, কিচ্ছু নেই, এই রোদে 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 রোদে। ঠিক আছে। একটা বিশাল অভিজ্ঞতা হলো আমাদের। দাদা যেসব গল্পগুলো লেখে, যেসব জায়গাকে কেন্দ্র করে নিয়ে লেখে, বা যেসব জায়গার উপর লেগে সেই জায়গা সব আমরা সচক্ষে দেখলাম, আমাদের একটা আলাদা রকমের আজ অনুভূতি হচ্ছে, অনেক কিছু শিখতে পারলাম আজকে আমরা। তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ, যে আমাদেরকে এত সময় দিয়ে, যে আমরা কল্পনাও করিনি যে এভাবে মিশবে। ঠিক আছে, আমারও ভালো লাগলো হ্যাঁ। তোমরা এত দূর থেকে সকাল এসেছো। দেখো 10টা লেখা অনেকেই পড়ে, ঘরে বসে পড়ে একটা ফেসবুকে জানিয়ে দেয়, কিন্তু এই যে এত দূর থেকে আমার সঙ্গে তোমরা দেখা করতে এসছো, এটা আমার কত বড় পাওনা বলো তো। আর তাছাড়া এই শুভর মতো, তোমার মতন এইরকম দুজন মানুষ, এত হাস্যোজ্জ্বল, মানে বেশ, মানে আমার ভালো লেগেছে। এই তো মানে তোমরা সকাল আবার এসো। সকাল 10টা থেকে এখন বাজছে ঘন্টা 5:45। এখন আমরা আছি দাদা, এখন অনেক ঘুরিয়েছে আমাদের, অনেক কিছু খাইয়েছে দাদা আমাদের। দাদা জাস্ট আমরা কল্পনা করতে পারিনি দাদা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে, আমরা খুবই খুশি। আমরা এতটা আশা করিনি দাদা, এত চলো, ভালো। চলো, আর প্রশংসা করতে হয় না, এবার মারাত্মক রকম মিশুকে, মারাত্মক। চলো, 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 চলো। তো ট্রেনেরও টাইম হচ্ছে, আপাতত আর স্টেশনে একটু বসে এখানেই থাক। আরেকজন আমাদের একজন গেস্ট আরেকজন আসবে, একটু ওখানে দেখা আড্ডা হবে আর কি। তারপরে আমরা বেরিয়ে যাব, দাদাও বেরিয়ে যাবে। মানে আজ ঘুম আসার জন্য অপেক্ষা করতে হবে না কাউকে, ঠিক আছে। মানে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়বো। আমার মনে হয় 3জনেই ঘুমিয়ে যাবে, ঠিক আছে।